হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে এলিট ক্লাসে স্বাগত। আমরা অলরেডি 3টা ইউনিট খুব সুন্দরভাবে আলোচনা করেছি এবং তোমাদের অলরেডি দেখেছি যে খুব সুন্দর তোমরা রিভিউ দিয়েছো। এর পাশাপাশি যদি আমরা দেখি তো একটা জিনিস না বললেই হয় না, যে তোমাদের যে বেসিক নিডস যেটা তোমরা বলেছিলে সাবজেক্টের নোট সম্বন্ধে, তোমরা অলরেডি এলিট অ্যাপে গেলে দেখতে পাবে যে আমরা প্রত্যেকটা ইউনিট ওয়াইজ আমরা অলরেডি নোটস এবং তোমাদের এক্সামে যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে অ্যাটেম্প করতে পারো সেইগুলোর কথা লক্ষ্য রেখে আমরা কিন্তু প্রত্যেকটা ইউনিটের নোট প্রোভাইড করেছি। তোমাদের আরেকটা জিনিস বলি, আমাদের এলিট ক্লাসের লিঙ্কের ডিসক্রিপশনে রয়েছে এলিট অ্যাপে, যেটা ইনস্টল করার পরে তোমরা এই ভিডিওটাও সেই এলিট অ্যাপে পাবে, অডিও পাবে এবং সেখানে এমসিকিউ কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সেট পাবে। তার সাথে আরেকটা জিনিস, যে তোমাদের যে নোটসগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে তোমরা আরো ডিটেলসে পড়তে পারবে, তার জন্য তোমরা এলিট অ্যাপটা ইনস্টল করে নাও এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রিপশন করে নাও, যাতে নেক্সট ভিডিওটা খুব সহজে পেতে পারো। দেখো, আমরা অলরেডি আলোচনা করেছি, সর্বোপরি যখন আমরা প্রথম ইউনিট আলোচনা করি তখন আমরা বলেছিলাম যে আমাদের যে ক্লাস 11-এর যে সিলেবাসটা পুরোপুরি 3টে জিনিসের ওপর লক্ষ্য করা রয়েছে। তার মধ্যে আমরা অলরেডি একটা জিনিস আলোচনা করেছি, সেটা কি পলিটিক্যাল সায়েন্স সম্বন্ধে ধারণা। তার পাশাপাশি যদি আমরা আরো একটু আগে লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি, সেখানেও দেখেছি যে ইউনিট 3 সম্বন্ধে ইন ডিটেলসে আলোচনা করেছি যে নাগরিকতাটা কি। নাগরিকতার পাশাপাশি আজকে যে আমরা আলোচনা করব এমন একটা সুন্দর বিষয় নিয়ে, যার মাধ্যমে তোমরা জানতে পারবে যে একটা দেশের মধ্যে নথি যে থাকে, একটা ডকুমেন্ট যে থাকে, সেই ডকুমেন্টটাকে কি বলে, যেটা সম্বন্ধে তোমরা সবাই জানো। আমরা যখন নিউজ দেখতে যাই তখন সব সময় দেখি যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিস ইলেকশনের সময় কি বলে, আমরা সংবিধানকে কি করব, সংবিধান মেনে সাধারণ মানুষকে সার্ভিস প্রোভাইড করব। সংবিধান মেনে সাধারণ মানুষকে কি প্রোভাইড করব, তাদের অধিকার প্রোভাইড করা হবে, তাদের অধিকার সুরক্ষিত রাখা হবে। সংবিধানের মানে কি? অ্যাকচুয়ালি আমরা নিউজ পোর্টাল দেখলেই আমরা দেখতে যাই প্রত্যেকটা টিভি ডিবেট, তাছাড়া যদি আমরা দেখি তোমরা দেখবে যে লোকসভা এবং রাজ্যসভা দুটো ইউটিউবে চ্যানেল দেখতে পাবে, লোকসভা টিভি, রাজ্যসভা টিভি। সেখানে বেশিরভাগ লেকচারে দেখবে সংবিধানের কথা বলছে। আজকে আমরা সেটাই জানবো যে সংবিধানটা কি, আমরা সংবিধান কাকে বলবো এবং সংবিধান কত রকমের হয়, সংবিধানের বিভিন্ন রূপ কি, একটা সংবিধান ভারতে যে সংবিধান রয়েছে এবং অন্য দেশে সংবিধান রয়েছে তাদের মধ্যে পার্থক্য কি। তোমরা সিনেমাতে দেখতে পাবে যে ইন্ডিয়ান বিভিন্ন সিনেমাতে, স্পেশালি কিছুদিন আগে তোমরা মুভি দেখেছিলে, একটা শাহরুখ খানের মুভি রিসেন্টলি রিলিজ হয়েছিল, খুব সুন্দর মুভি, একটা স্টুডেন্টদের জন্য ইন্সপিরেশন দেয়, সেটা হচ্ছে জওয়ান মুভি। জওয়ান মুভিতে তোমরা দেখবে, সেখানে দেখবে যে ইন্ডিয়ার যে রুলস অ্যান্ড রেগুলেশন, ইন্ডিয়ার যে নিয়ম কানুন সেটাই একরকম, এবং সেই মুভিতেও দেখিয়েছে যে কিভাবে ইউকেতে সেখান থেকে পাসপোর্ট সিস্টেম সম্বন্ধে দেখিয়েছে, তোমরা মুভিটা দেখলে বুঝতে পারবে। সেখানকার পুলিশ সিস্টেমের কথাও সেখানে বলা হয়েছে। অর্থাৎ বিভিন্ন দেশের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। সেটা কেন? যদি সংবিধান সেখানেও রয়েছে, আমাদের দেশেও রয়েছে, তবে দুটো দুই রকম কেন, সেইগুলোর কথা যদি দেখি, সেখানে আমরা দেখব যে অ্যাকচুয়ালি সংবিধান কাকে বলে, সংবিধান কত প্রকার হয়, সংবিধান কেমন রূপ, অর্থাৎ সংবিধান কি ধরনের হয়। আজকে যে তোমরা পলিটিক্যাল সায়েন্সটা ক্লাস 11-এ চুজ করেছো অর্থাৎ নিয়েছো, সেখানেও কিন্তু তোমরা দেখেছো যে পলিটিক্যাল সায়েন্স নিতে গেলে আমাদের মধ্যে কি কি স্কোপ আছে, অর্থাৎ এটা নিতে গেলে আমাদের কি কি সুবিধা রয়েছে, কি কি আমাদের অসুবিধা রয়েছে। ঠিক তেমনটাই এই যে সিলেবাস ক্লাস 11-এ ইউনিট 4-এ আমরা আলোচনা করব প্রথমে সংবিধান কাকে বলে। সংবিধানের পাশাপাশি আমরা দেখে নেব যে সংবিধান কাকে বলে, তার পাশাপাশি আমরা দেখব সংবিধানের সংজ্ঞা অর্থাৎ মিনিং, সংবিধান কাকে বলে, সংবিধানের অর্থ কি। এর পাশাপাশি আমরা দেখব সংবিধানের বিভিন্ন রূপসমূহ, অর্থাৎ সংবিধানকে বিভিন্ন শ্রেণীতে কিভাবে বিভক্ত করা হয়, এবং যেটা একটু আগে বললাম সংবিধানের কি কি সুবিধা রয়েছে, অর্থাৎ কি কি তোমার গুণ রয়েছে, এবং সংবিধানের কি কি
কি রয়েছে, দোষ রয়েছে, অর্থাৎ কি কি অসুবিধা রয়েছে, মেরিটস অফ কনস্টিটিউশন অ্যান্ড ডিমেরিট অফ কনস্টিটিউশন। তো এই সংবিধানটাকেই ইংলিশে বলা হয় কনস্টিটিউশন। ঠিক আছে, তা আমরা প্রথমে যাব এই ডিটেলসে আলোচনা করার আগে আমরা একটা জিনিস ভাবি, এবং এটা তোমরাও দেখবে যে যখন কোনো একটা জিনিসকে আলোচনা করা যায়, যখন কোনো একটা বিশাল জিনিসকে বিশালভাবে বিস্তারিত আলোচনা করা যায়, সেটাকে যদি এক লাইনে আমরা সেটাকে এক্সপ্রেস করতে পারি, সেটাকে এক লাইনে যদি আমরা বর্ণনা করতে পারি, এক্সপ্লেন করতে পারি, তবে আমরা দেখব যে সেটার মানে আমরা ডিটেলসে কিংবা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তো সংবিধানকে যদি আমরা একটা লাইনে বলি, সেটা আগে আলোচনা করি, তারপরে কিন্তু সংবিধানটা কি এবং তার মানেটা কি সেটা এক লাইনে তোমাদের ডিটেলসে বলার চেষ্টা না করে এক লাইনে বলবো যে অ্যাকচুয়ালি সংবিধানের মানেটা কি। আমরা প্রথমে আলোচনায় চলে যাচ্ছি যে সংবিধানের সংজ্ঞা, অর্থাৎ সংবিধান কাকে বলে। দেখো, অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে সংজ্ঞা এবং অর্থ কি একই। অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে সংবিধানের মানে এবং সংজ্ঞা। অবশ্যই সংজ্ঞা বলতে যখনই বিভিন্ন থিঙ্কার কিংবা বিভিন্ন অথর যখন সেই অর্থটা প্রদান করে। আমরা যদি দেখি, সর্বপ্রথম সংবিধানের সম্বন্ধে যদি জানতে চাই, অনেকেই সংবিধানের সম্বন্ধে বলেছে, কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে ভাবি? অ্যারিস্টটল। অ্যারিস্টটল বলছেন সংবিধান আমরা কাকে বলবো? যখন সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ। অর্থাৎ একটা সংবিধান কি? একটা রাষ্ট্রের কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ থাকবে, অর্থাৎ একটা দেশের বিভিন্ন শৃঙ্খলা থাকবে যার মাধ্যমে একটা দেশ পরিচালিত হবে। আমরা যদি দেখি পরবর্তী ক্ষেত্রে, তবে আমরা ফিনারের কথা বলবো। ফিনার আবার অনেকে ফাইনার নামটা ইউজ করে। সেখানে আমরা দেখব উনি বলছেন সংবিধান বলতে মূলত রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যবস্থাকে বোঝাতে চেয়েছেন। অর্থাৎ ফিনারের মতে সংবিধান বলতে একটা দেশের যে পলিটিক্যাল ইনস্টিটিউশন রয়েছে, সেই পলিটিক্যাল সিস্টেমের কথা উনি বুঝাতে চেয়েছেন। অর্থাৎ একটা পলিটিক্যাল অর্গানাইজেশন সিস্টেম যেটা রয়েছে, যেমন ধরো পার্লামেন্ট কিংবা একটা দেশের গভর্নমেন্ট যে সিস্টেম রয়েছে, সেই জিনিসটাকে উনি তুলে ধরেছেন। অর্থাৎ সংবিধান বলতে এমন একটা তিনি সিস্টেমের কথা বলেছেন যার মাধ্যমে দেশ পরিচালিত হয়। এর পাশাপাশি যদি আমরা দেখতে যাই, তবে এর একটা সংজ্ঞা হিসেবে আমরা কি দেখব? সংবিধান হচ্ছে একটি নিয়ম কানুনের নথি। সংবিধান হচ্ছে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য একান্তই প্রয়োজনীয় মৌলিক নিয়ম কানুনের সমষ্টি, সেটাকেই বলা হয় সংবিধান। তার মানে আমরা দেখছি যে কোনো একটা দেশ পরিচালনা করার জন্য, যে কোনো একটা দেশ পরিচালিত হয় তার জন্য একটা একান্ত কি প্রয়োজন? একটা নথি প্রয়োজন, একটা নিয়ম কানুন প্রয়োজন। কারণটা কি? কারণ যখন একটা দেশ তার নিজস্ব একটা নিয়ম কানুন থাকবে যার মাধ্যমে দেশ পরিচালিত হবে, সেখানে একটা সুষ্ঠু পরিবেশ থাকবে। সুষ্ঠু পরিবেশটা কিভাবে থাকবে? তোমরা দেখো, আমাদের পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার রয়েছে, গভর্নর রয়েছে, আমাদের এখানে এমএলএ এবং এমপিস রয়েছে। তাদেরকে যদি অসীম পাওয়ার দিয়ে দেওয়া হয়, অসীম পাওয়ার অর্থাৎ তাদের যদি লিমিটেশন না থাকে, তারা কি হবে? স্বৈরাচারী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন? তাদের একটা নির্দিষ্ট লিমিটেশন, অর্থাৎ তাদের একটা নির্দিষ্ট লিমিটেশন যদি না রাখা হয়, তবে তাদের হতে পারে তারা নিজের পাওয়ারটা বেশিভাবে প্রয়োগ করতে পারে। বুঝতে পেরেছো তোমরা? সুতরাং সংবিধান থাকার ক্ষেত্রে কি চিফ মিনিস্টার, গভর্নর, এমএলএস, এমপিস এরা কি করবে? তারা একটা নিয়ম শৃঙ্খলাতে থেকে তারা সুষ্ঠুভাবে কাজ পেশ করবে। ঠিক আছে, তবে আমরা যদি এইটাকে সুষ্ঠুভাবে বলি যে সুষ্ঠু একটা নিয়ম কানুন, যেটা নিতান্ত এবং অত্যন্ত প্রয়োজনীয় একটা হচ্ছে নথি, যার দ্বারা একটা দেশ পরিচালিত। এখানে একটা ছোট্ট তোমাদের গল্প শোনায়। তোমরা দেখবে ছোটবেলা থেকে আমরা প্রাইমারি স্কুলে পড়েছি, তারপরে আমরা হাই স্কুলে গিয়েছি। আজকে তোমরা ক্লাস 11-12 হাই স্কুলে পড়ছো কিংবা কেউ হাই মাদ্রাসাতে পড়ছো।
এখানে যদি আমরা দেখতে যাই পলিটিক্যাল সায়েন্সের কথা, তবে আমরা দেখব ছোট গল্পটা কি। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন কিন্তু আমাদেরকে বলে দেওয়া হতো যে তোমরা এই ইনস্টিটিউশন অর্থাৎ এই প্রতিষ্ঠানে, এই বিদ্যালয়ে পড়তে গেলে তোমাদের কিছু নিয়ম ফলো করতে হবে। নিয়মটা কি? আমাদের নিয়ম কি করা হতো, মনিটরের কথা অনুযায়ী মেনে চলতে হবে। মনিটরকে না বলে, যখন টিচার থাকবে না, মনিটরকে বলে বাইরে যেতে হবে। তখন আমরা দেখতাম আমাদের মধ্যে প্রশ্ন জাগতো, এটা কেন? তার মানে কি আমরা স্বাধীন নই যে মনিটরকে বলে যেতে হবে? তার কারণটা কি? সেই বিদ্যালয়ে সেটা নিয়ম শৃঙ্খলা ছিল। এটাই হচ্ছে গল্প। কিসের জন্য? সেই নিয়ম শৃঙ্খলা মেনে চলার জন্য, যার কারণে একটা বিদ্যালয়ের ক্লাসরুমে একটা সুষ্ঠু পরিবেশ থাকবে। অনুরূপভাবে আমরা যখন পুরো দেশের কথা ভাববো, দেশের মধ্যে যদি একটা নিয়ম কানুন থাকে যে কিভাবে দেশ পরিচালিত হবে, কিভাবে দেশ পরিচালিত যারা করবে তাদের কি লিমিটেশন থাকবে, যারা দেশ পরিচালিত পাশাপাশি যেমন প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, এরা কি করে? তারা তো পলিটিক্যাল একটা ইনস্টিটিউশনের ক্ষেত্রে যায় যে কিভাবে যেমন দেশ পরিচালিত করে কে? প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের দ্বারা। তো এরা তাদের লিমিটেশন কতটা থাকবে, তারা দেশের হয়ে কি কাজ করবে, তারা তাদের মধ্যে কি যেন স্বৈরাচারী না হয়ে যায়, তার জন্য তারা কি কি ক্ষেত্রে কাজ করতে পারবে, সেটাও আমাদের ভারতীয় সংবিধানে রয়েছে। অর্থাৎ সংবিধান বলতে আমরা কি বলবো? একটা নিয়ম যুক্ত একটি হচ্ছে নথি। সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য একান্ত প্রয়োজনীয় মৌলিক নিয়ম কানুনের একটা সমষ্টি, যেটাকে আমরা কি বলবো? সংবিধান। এটাকে যদি আমরা এক লাইনে বলি তাহলে আমরা কি বলবো? কনস্টিটিউশন ইজ এ লিগাল ডকুমেন্ট। ওকে, তাহলে সংবিধান হচ্ছে একটি নিয়ম যুক্ত নথি। লিগাল অর্থাৎ আইনগত নথি। কনস্টিটিউশন means is a legal document, that means একটা আইনগত নথি, সেটাকে কি বলা হয়? সংবিধান। ঠিক আছে, আমরা নেক্সট আমরা আলোচনা করব, সেখানে আমরা দেখব সংবিধানের বিভিন্ন রূপ। এখানে আমরা বলতে পারি, আমাদের নিজেদের মধ্যে অনেক সময় মজা করে বলি যে মানুষের নেচারটা কি না ভার্সাটাইল। মানুষের মানে নেচারটা কি হয়? বহুরূপী। ঠিক আছে, ভ্যারিয়াস টাইপস অফ নেচার আমরা মানুষের মধ্যে দেখতে পাই। অনুরূপভাবে সংবিধান কিন্তু কি হয়? একটা মানুষের মধ্যে অনেকে আমরা ক্যারেক্টারাইজ কিভাবে করি? ভালো, মন্দ, আর একটা মিডিয়াম টাইপের। আমরা এর পাশাপাশি যদি আমরা আর একটা আলোচনা করি, তোমরা দেখবে যখন তোমরা আলোচনা করো কি ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে এমসিকিউতে, তবে সেটা তোমাদের মধ্যে কি হবে? তোমাদের মধ্যে মনে হবে ডিফিকাল্ট, সিম্পল, অ্যাভারেজ, মডারেট। কিংবা এটাকে যদি সহজভাবে বলি, সিম্পল, অ্যাভারেজ, মডারেট অ্যান্ড ডিফিকাল্ট। এগুলো কি? এগুলো হচ্ছে বিভিন্ন রূপ কোশ্চেনের। ঠিক তেমনটাই আমরা যখন সংবিধান সম্বন্ধে আলোচনা করব তখন দেখব যে সংবিধানের বিভিন্ন রূপ রয়েছে। তোমরা দেখবে যে মানে ইলেকশন সিস্টেম যদি পড়ি তখন আমরা দেখব যে বিভিন্ন দেশের ইলেকশন সিস্টেম, আমাদের দেশের ইলেকশন সিস্টেম আলাদা। তার কারণটা কি? আমরা কিছুদিন আগে আমরা দেখছিলাম যে ভারতবর্ষের সাথে বিভিন্ন দেশের সংবিধানের সাথে তুলনা করা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে ভারতীয় সংবিধান হচ্ছে একটা সিম্পল সংবিধান, যে দেশের সাধারণ মানুষকে একটা ডেমোক্রেটিক রাইটস দিচ্ছে। এবং ভারতীয় সংবিধানকে বিভিন্ন দেশের সংবিধান স্পেশালিস্ট যারা বলা হয়, কনস্টিটিউশনাল স্পেশালিস্ট, যে ইন্ডিয়ান মানে সংবিধানকে খুব একটা ভালো সংবিধান হিসেবে তুলে ধরছিলেন। তো আমরা এবার চলে যাব সংবিধানের বিভিন্ন রূপ সম্বন্ধে দেখার জন্য। দেখো, সংবিধানের যদি আমি বিভিন্ন রূপ দেখি সেক্ষেত্রে আমরা দেখব সংবিধানের বিভিন্ন রূপে একটা হচ্ছে লিখিত, যেটাকে বলা হয় রিটেন কনস্টিটিউশন। ঠিক আছে, এটাকে বলা হয়
আনরিটেন সংবিধান, যেটাকে বলা হয় কনস্টিটিউশন। এটাকে বলা হয় জটিল, যেটা জটিল বলতে অনেকে ডিফিকাল্ট ইউজ করে, কিন্তু কনস্টিটিউশনালের ভাষায় যদি আমরা দেখি এটাকে বলা হয় রিজিড। এবং সরল, যেটা তোমরা জানো, সরল কি বলো? সিম্পল, তাই তো? কারণ এটা কিসের জন্য লিখে দিলাম, অনেক বইয়ে দেখবে যে পাশাপাশি এই জিনিসটা লেখা থাকে। এটাকে কি বলা হয়? ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশন। দেখো, এই সম্বন্ধে যখন আমরা আলোচনা করব, অর্থাৎ লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, জটিল সংবিধান, সরল সংবিধান, প্রথম আমরা বুঝতে পারলে তো এই জিনিসটা। এবার আমরা দেখে নেব একটা প্রত্যেকটা সংবিধান কিরকম, এবং এক একটা দেশের উদাহরণ দিয়ে তোমাদেরকে বলে দেব যে কোন ধরনের কেমন সংবিধান। এই জিনিসটাই তো আমাদের এলিট ক্লাসে দেওয়া হয়, যে এমন কিছু ভাবে তোমাদের বলবো যেটার মাধ্যমে তোমরা সহজেই সেই জিনিসটা জানতে পারো, সহজেই সেই জিনিসটা বুঝতে পারো। ওই জন্য তোমাদের বারবার করে বলি যে এলিট অ্যাপটা তোমরা ইনস্টল করে নাও, যার মাধ্যমে তোমরা পুরো ডিটেলসে পাবে। এই যে এই জিনিসগুলো, এইগুলো শুধু তোমরা ভিডিওতে দেখছো, তোমাদের যদি মনে হয় রাস্তায় যাচ্ছি গান শোনার মতো অডিও শুনবো, সেটাও আমাদের এভেলেবেল রয়েছে। এলিট অ্যাপে যাও, সেখানে দেখো যে অডিও ক্লাসেস, সেখানে তোমরা শুনতে পাবে। ওকে, এখানে যদি আমরা দেখি যে এই যে ক্লাসিফিকেশনের মধ্যে আমরা দেখব যে সংবিধানের বিভিন্ন রূপসমূহ। এখানে সর্বপ্রথম আমরা আলোচনা করব সংবিধান কাকে বলে। সংবিধান কি বললাম? এটা হচ্ছে লিগ্যাল ডকুমেন্ট, যার মাধ্যমে কি হয়? দেশ পরিচালিত হয়। ঠিক আছে, আমি যদি এখানে আরেকটা জিনিস বলি যে লিখিত সংবিধান কাকে বলবো, অলিখিত সংবিধান কাকে বলবো, জটিল কাকে বলবো এবং সরল। লিখিত সংবিধান মানে যে দেশের সংবিধান যেটা লিগ্যালিটি ভাবে রয়েছে এবং সেটা লিখিত হয়েছে, অর্থাৎ কোনো একটা পলিটিক্যাল একটা অ্যাসেম্বলি কিংবা পলিটিক্যাল সংস্থার দ্বারা সেটা রিটেন করা হয়েছে, লিখিতভাবে সেটা পাস করা হয়েছে। কোনো দেশের সংবিধান, অর্থাৎ কোনো একটা দেশের সংবিধানকে লিখিত সংবিধান আমরা তখনই বলবো যে সংবিধানটা কোনো একটা পলিটিক্যাল অর্গানাইজেশনের দ্বারা সেটাকে পাস করা হয়েছে। তার অন্যতম লিখিত সংবিধান যদি আমরা দেখি, দুটো জিনিস বলবো। লিখিত সংবিধানের যদি আমরা দেখি, ওল্ডের মধ্যে ফার্স্ট লিখিত সংবিধান বলা হয় আমেরিকান সংবিধানকে, অর্থাৎ আমেরিকান কনস্টিটিউশনকে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, স্যার লিখিত সংবিধান আমেরিকা, তার মানে কি আমাদের ইন্ডিয়ান সংবিধান লিখিত না? অবশ্যই ইন্ডিয়ান সংবিধান লিখিত, কারণ ইন্ডিয়ান সংবিধান যখন পাস করা হয় সেটা পাস কে করেছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা। অর্থাৎ যখন কোনো সংবিধান একটা পলিটিক্যাল অর্গানাইজেশন অর্থাৎ ল মেকিং বডির দ্বারা পাস হয় কিংবা কোনো একটা রেগুলেশনের মাধ্যমে হয়, তখন সেটা লিখিত সংবিধান বলে। তার এক্সাম্পল আমরা হিসেবে কি দেখব? একটা হচ্ছে ইউএসএ আর একটা হচ্ছে ইন্ডিয়া। বুঝতে পারলে? এই দুটো হচ্ছে লিখিত সংবিধানের উদাহরণ। ওকে, একটা আমরা দেখলাম ইউএসএ আর একটা হচ্ছে ইন্ডিয়া। এই দুটো হচ্ছে রিটেন কনস্টিটিউশনের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা আমি একটু মুছে দিই, যেটা তোমাদের বেশি সুবিধা হবে ভালোভাবে লিখতে। লিখিত সংবিধানের উদাহরণ হিসেবে কি দেখব আমরা? আমেরিকা এন্ড ভারত, এই দুই দেশের সংবিধান হচ্ছে অন্যতম উদাহরণ হচ্ছে কি? লিখিত সংবিধান। এবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, স্যার লিখিত সংবিধান যদি হয় ইউএসএ এবং ইন্ডিয়া, তাহলে অলিখিত সংবিধান কোথায় রয়েছে এবং অলিখিত সংবিধান আমরা কাকে বলবো? দেখো, যখন কোনো একটা সংবিধান তার ট্র্যাডিশন হিসেবে চলে আসে, যখন কোনো সংবিধান সেটা কোনো পলিটিক্যাল লেজিসলেটিভ বডির দ্বারা অর্থাৎ ল মেকিং বডির দ্বারা পাস করা হয় না, যে কোনো একটা রেজুলেশনের মাধ্যমে আসে এবং সেটা একটা পরম্পরা হয়ে আসে ট্র্যাডিশনের মাধ্যমে, সেটাকে অলিখিত সংবিধান বলা হয়। তার যদি একটা উদাহরণ দেখি তাহলে আমরা কি দেখব? ব্রিটেন, যেটা ইংল্যান্ড, ইউকে। ঠিক আছে, ইউকের যে কনস্টিটিউশন
সেটা কিন্তু অলিখিত। ঠিক আছে, তো তোমাদের এক্সামে আসতে পারে এবং আসবেও। আমরা তোমাদের অলরেডি সেশন নিয়ে আসবো, যার মাধ্যমে আমরা শুধু এমসিকিউ প্র্যাকটিস করব। সবগুলো ক্লাস হয়ে গেলে আমরা সেটা চেষ্টা করব। তো তোমাদের এক্সামে যদি আসে লিখিত সংবিধানের একটা উদাহরণ দাও, তাহলে কি লিখবে? আমেরিকা, ভারত। অলিখিত সংবিধানের একটা উদাহরণ দাও, তখন কি হবে? ইউকে। ঠিক আছে, এর পাশাপাশি নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জটিল। একটু আগে আমরা জটিল বলতে কঠিন, জটিল বলতে আমরা কি বুঝি? কঠিন। তার জটিল সংবিধান আমরা কাকে বলবো? দেখো, তোমাদের পরিবারে তোমরা দেখবে যে তুমি যখন ক্লাস প্রাইমারি স্কুলে পড়ো, তখন তোমার যে রুলস অ্যান্ড রেগুলেশন, অর্থাৎ তোমাকে বলে দেওয়া হতো স্কুলের বাইরে কোথাও যাতে না যেতে, কিংবা তুমি যখন স্কুল লেভেলে এলে তখন দেখবে যে তুমি প্রাইমারি স্কুলে পড়ো, তুমি যেখানেই থাকো, খেলাধুলা যদি বন্ধুদের সাথে করতে যাও, বান্ধবীদের সাথে করতে যাও, তোমাকে বলে দেওয়া হতো সন্ধ্যা হলে এই টাইমের মধ্যে বাড়ি ঢুকে যেতে। কিন্তু যখন তুমি স্কুল লাইফে এলে, হয়তো তোমাকে বলবে সন্ধ্যা হলে বাড়ি ঢুকে যেতে, কিন্তু তোমার টিউশন যদি রাতে হয়, কিংবা বন্ধুদের সাথে একটু বেশি সময় কাটালে, যেভাবে প্রাইমারি স্কুলের টাইমে তোমার রুলস অ্যান্ড রেগুলেশন তোমার বাড়ি থেকে ছিল, স্কুলে গিয়ে সেটা চেঞ্জ হয়েছে। অনুরূপভাবে সংবিধান কি হয়? সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। যেমন ভারতীয় সংবিধান তুমি দেখবে যখন 1950 সালে লাগু হয় এবং আজকের যে সংবিধান, এর মধ্যে অনেক জিনিস পরিবর্তন ঘটে গেছে, অনেক কিছু অ্যাড হয়েছে, অনেক কিছু আবার বাদ হয়েছে। ঠিক আছে, তো এবার কোনো একটা সংবিধানে কোনো কিছু যুক্ত করা এবং কোনো কিছু বাদ দেওয়া, যেটা একদম কঠিন পর্যায়ে চলে যায়। অর্থাৎ যখন কোনো একটা সংবিধানকে চেঞ্জ করা অর্থাৎ সংশোধন করা খুবই কঠিন, সেটাকে বলা হয় দুষ্পরিবর্তনীয়। এই দুষ্পরিবর্তনীয় সংবিধানের যদি একটা উদাহরণ হিসেবে দেখা হয়, সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকান সংবিধানকে কিন্তু চেঞ্জ করা খুব কঠিন। মজার বিষয় হচ্ছে, এতদিন ধরে সংবিধান যদি দেখো, ভারতের সংবিধান 106 বার পরিবর্তন হয়েছে, কিন্তু আমেরিকান সংবিধান দেখো এত পুরনো, 1789 সালের পর থেকে সংবিধান রয়েছে। অথচ তোমার আমেরিকান সংবিধান একদম অল্প, 30-এরও কম, অর্থাৎ 26 বার মাত্র সংবিধান পরিবর্তিত হয়েছে। কিন্তু ইন্ডিয়ান সংবিধান, যেটা মাত্র 74 বছরের মধ্যে কতবার হয়েছে? 106 বার। অর্থাৎ ইন্ডিয়ান সংবিধানকে কার মধ্যে নিয়ে আসবো? সরলের মাধ্যমে। কিন্তু আমেরিকান সংবিধান, যেটা চেঞ্জ করা, পরিবর্তন করা খুব কঠিন, সেটা আমরা কি বলবো? জটিল, অর্থাৎ দুষ্পরিবর্তনীয়। এবং যে সংবিধানটা খুব সহজেই পরিবর্তন করা যায়, সেটাকে আমরা কি বলবো? সরল, অর্থাৎ সুপরিবর্তনীয়। সুপরিবর্তনে ভারতীয় সংবিধান যেটা রয়েছে, সেই সংবিধান কিছুটা দুষ্পরিবর্তন রয়েছে এবং সুপরিবর্তন রয়েছে। কিন্তু যে সংবিধান পুরোপুরি সরল এবং খুব সহজেই সংবিধান পরিবর্তন করা যায়, সেটাকে আমরা কি বলবো? ইউকে। ইউকের যে কনস্টিটিউশন রয়েছে, সেটা খুব সহজেই কি করা হয়? চেঞ্জ করা হয়। এটাকে আমরা বাংলাতে তোমাদের লিখে দিই, কারণ বাংলাতে তোমাদের বেশিরভাগ কোশ্চেনগুলো আসবে। এটাকে বলা হয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? যুক্তরাষ্ট্র সংবিধানকে কি বলা হয়? সুপরিবর্তনীয়, অর্থাৎ খুব সরল। তো এখানে আমরা যে জিনিসটা দেখলাম, তোমাদের একটু রিমাইন্ড করে দিই আবার, যে সংবিধান রয়েছে, সংবিধানের বিভিন্ন শ্রেণী বিভাজন রয়েছে। সংবিধানের যে বিভিন্ন রূপগুলো রয়েছে, একটা হচ্ছে লিখিত, অলিখিত, জটিল, সরল। লিখিত অর্থাৎ যে দেশের সংবিধান একটা আইন কক্ষের দ্বারা পাস হয় এবং সেই সংবিধান রয়েছে, সেটাকে লিখিত বলা হয়। যে দেশের সংবিধান একটা ট্র্যাডিশন ভাবে, প্রথাগত ভাবে রয়েছে এবং সেটা আইন কক্ষের দ্বারা পাস হয় না, সেটা হচ্ছে অলিখিত সংবিধান। আর জটিল সংবিধান কি বলবো? যে সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না, সেটা হচ্ছে জটিল। তার এক্সাম্পল হিসেবে আমরা কি দেখলাম? আমেরিকা। এবং সরল অর্থাৎ সুপরিবর্তনীয়, যে সংবিধানকে খুব সহজেই পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, যেটাকে বলা হয় ইউনাইটেড কিংডম। এবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, স্যার ভারতের সংবিধানকে একবার বললেন জটিল, একবার বললেন সরল,
মানেটা কি দাঁড়ালো? তার মানে কি ভারতীয় সংবিধানের মানে ক্যারেক্টার ইউকে কিংবা ইউএস এর মতো না? একদমই তাই। ভারতীয় সংবিধানের দুই জিনিসটাই রয়েছে, অর্থাৎ একদিকে ভারতীয় সংবিধানকে খুব সহজে পরিবর্তন করা যায়, আবার ভারতীয় সংবিধানের কিছু প্রাবধান রয়েছে যেগুলো কঠিনভাবে তোমার পরিবর্তন করা যায়। এই সম্বন্ধে অলরেডি তোমাদের আগের কিছু ভিডিওতে রয়েছে অ্যামেন্ডমেন্ট, সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। বুঝতে পেরেছো? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে এখানে কেমন কোশ্চেন আসবে। এইরকম ভাবে কোশ্চেন আসবে, লিখিত সংবিধানের উদাহরণ দাও। অর্থাৎ সেখানে 4টা দেশের নাম দিয়ে দিল, ইন্ডিয়া, ইউকে, ওয়েস্ট বেঙ্গল কিংবা আরো কিছু। ওয়েস্ট বেঙ্গল তো দেশ নাই, মানে ওটা অটোমেটিক্যালি হলো না। ইউকে রিটেন না, রিটেন কি সেটা হচ্ছে তোমার ইন্ডিয়া। এইভাবে জিজ্ঞেস করতে পারে জটিল কনস্টিটিউশনালের উদাহরণ দাও। সেখানে ইউএসএ, ইউকে, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে কি হবে, তোমরা অলরেডি জটিল সব থেকে বেশি আমেরিকান কনস্টিটিউশন। এইভাবে এই জিনিসগুলো মাথায় রাখবে। এতক্ষণে তোমাদের অলরেডি আলোচনা করেছি, প্রত্যেকটা বলেছি। এবার দেখে নাও কিভাবে যে লিখিত সংবিধান কাকে বলবে। লিখিত সংবিধান অলরেডি আমরা তোমাকে বললাম যে ইন্ডিয়া এবং ইউএস এর নাম নিলাম। কোন দেশের শাসন ব্যবস্থা সম্পর্কীয় মৌলিক নীতিগুলি অধিকাংশ বা সবগুলি কি হবে, একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ থাকবে, সেটাকে লিখিত সংবিধান বলা হবে। যেটা অলরেডি আমরা ডিসকাস করলাম। অলরেডি তোমাদের সাথে যখন একটু আগে আলোচনা করছিলাম কি বলেছিলাম, যে অলিখিত সংবিধান, তার উদাহরণ হিসেবে আমরা কি দিয়েছিলাম, অলিখিত সংবিধানের সম্বন্ধে। এটা কোন দেশের ম্যাপ তোমরা বুঝতে পারছো? ন্যাশনাল ফ্ল্যাগ কোন দেশে? ইউকে, যেটাকে আমরা বলি যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এখানে কি শাসন সংক্রান্ত, অর্থাৎ একটা দেশ কিভাবে পরিচালিত হবে সেটা যখন একটা ট্র্যাডিশন, যেটা বলছিলাম কাস্টম, অর্থাৎ প্রথা, আচার ব্যবস্থা, রীতিনীতি ও বিচারালয়ের দ্বারা পরিচালিত হয়। ঠিক আছে, সেই জিনিসগুলো যখন লিখিত থাকে তখন সেটাকে কি বলা হয়? সেটাকে অলিখিত। অলরেডি তোমাদের বললাম, যখন কোনো দেশের সংবিধান খুব সহজে পরিবর্তন করা যায়, সেটাকে সরল, এবং যেটা সহজে প্রণয়ন করা যায় না, পরিবর্তন করা যায় না, সেটাকে কি বলা হয়? কঠিন, অর্থাৎ জটিল। ঠিক আছে, এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সংবিধানের সুবিধা এবং সংবিধানের অসুবিধা। ঠিক আছে, এখানে একটা জিনিস তোমাদেরকে মনে করিয়ে দিই, যে এখানে অনেক সময় এক্সামে না এই গুণটাকেই বলা হয়, কিংবা মেরিট, সুবিধা। ঠিক আছে, এবং ডিমেরিট অর্থাৎ দোষ, এটা হচ্ছে অসুবিধা। ঠিক আছে, অর্থাৎ একটা সংবিধানের কি কি সুবিধা রয়েছে এবং সংবিধানের কি কি অসুবিধা রয়েছে সেই সম্বন্ধে এবার আমরা আলোচনা করব। দেখো, সংবিধানের যদি আমরা দেখি, সংবিধানের কিছু গুণ থাকে, রুলস এন্ড রেগুলেশন। আমাদের ফ্যামিলিতেও দেখবে যে রুলস এন্ড রেগুলেশন যেগুলো থাকে সেগুলোর একটা বেনিফিটও থাকে, আবার একটা ডিমেরিট অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজও থাকে। ঠিক আছে, আমরা সর্বপ্রথম দেখব গুণ। দেখো, গুণ বলতে এখানে কি বোঝাচ্ছে, দেখো প্রথম যে গুণ অর্থাৎ সুবিধা যদি আমরা দেখি, সর্বপ্রথম হচ্ছে সুস্পষ্টর কথা বলবে। যে সংবিধান থাকলে একটা সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট থাকবে। সুস্পষ্ট কি, সংবিধান যদি থাকে, এই যে দেখতে পাচ্ছ আইজ, এই আইজের মাধ্যমে দেখাচ্ছে যে সংবিধান যদি থাকে একটা সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট। তোমাদের সংবিধানেই কিন্তু তোমাদেরকে সুস্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, কি বলে দেওয়া হয়েছে? মৌলিক রাইটের কথা, মৌলিক অধিকারের কথা সংবিধানের মাধ্যমে সুস্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে যে আমাদের দেশে যে শাসক হবে তাকে নির্বাচিত করবে কে? আমাদের দেশে সাধারণ জনগণ। সুনির্দিষ্ট ভাবে বলা দেওয়া হয়েছে যে আমাদের দেশে এমন কোন স্বৈরাচারী নেতা আসবে না যে নিজের মতো পুরো দেশের রুলস বানাবে, সে নিজে রাজা হিসেবে দেখবে। একদম সুনির্দিষ্ট ভাবে এটা বলা হয়েছে। অর্থাৎ যখন কোনো দেশের কনস্টিটিউশন থাকবে সেখানে কিন্তু সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট ভাবে বলে দেওয়া হবে যে সেই দেশের রাজ কিভাবে চলবে এবং সেই দেশের যে পরিবেশ সেটাও কিভাবে চলবে, সাধারণ মানুষ কি কি রাইটস অ্যাপ্লাই করবে কিংবা সাধারণ মানুষ কি কি রাইটস ভোগ করবে, সেটা কিন্তু সুনির্দিষ্ট ভাবে কোথায় লেখা থাকবে? সংবিধানে। এর পাশাপাশি যদি আমরা দেখি নেক্সট,
যেটা মেরিট কিংবা সুবিধা, সেটা হচ্ছে স্থায়িত্ব। স্থায়িত্ব কিভাবে? পার্মানেন্ট, অর্থাৎ কনস্টিটিউশন যখন থাকবে, কনস্টিটিউশনে যে রাইটস গুলো থাকবে, সেই দেশটার একটা স্থায়িত্বর কথা বলা হয়েছে। যে দেশে সংবিধান রয়েছে সেই দেশের একটা পার্মানেন্সির কথা বলা হয়েছে, সেই দেশকে একটা পার্মানেন্টের কথা বলা হয়েছে, যে সেই দেশের মধ্যে কি রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো রয়েছে সেগুলো কি পার্মানেন্ট, প্রয়োজনের খাতিরে চেঞ্জ করা যেতে পারে, কিন্তু এমন কিছু হবে না যে মানুষের অধিকারকে ছিন্ন করে নেবে। এর পাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু সেখানে বেশিরভাগ যে সংবিধান রয়েছে সেখানে দেখো বিভিন্ন দেশের সংবিধান বিভিন্ন রকম, কিন্তু যখন একটা ভারত এবং যুক্তরাষ্ট্রের কথা বলবো সেখানে কিন্তু একটা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে। যেমন আমরা যদি ইন্ডিয়ান কনস্টিটিউশনের কথা বলি, যুক্তরাষ্ট্রীয় কাকে বলবো? যখন দেশের এবং দেশের অন্তর্ভুক্ত রাজ্যগুলোর সাথে মিলিতভাবে একটা সরকার পরিচালিত হবে, অর্থাৎ দেশে একটা সরকার থাকবে, যেমন কেন্দ্রতে আমাদের সরকার রয়েছে কেন্দ্রীয় সরকার, এবং রাষ্ট্রে রয়েছে রাজ্য সরকার, অর্থাৎ রাজ্যতে রয়েছে। এই যে যুক্তরাষ্ট্রীয় অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে একটা সরকার থাকবে, কেন্দ্রের ক্ষেত্রে একটা সরকার থাকবে, অর্থাৎ ডিভিশন অফ পাওয়ার বিটুইন স্টেট অ্যান্ড সেন্ট্রাল। পাওয়ার ডিভিশন থাকবে, রাজ্যের কাছে কিছু পাওয়ার থাকবে, সেন্ট্রালের কাছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাছে কিছু পাওয়ার থাকবে। এই যে শাসন ব্যবস্থা, এটা কিন্তু বলা হয় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, যেটা ভারতীয় সংবিধানে রয়েছে। এর পাশাপাশি যদি দেখি যে সংবিধানের বেনিফিট অর্থাৎ মেরিট, তাহলে হচ্ছে জনমতের প্রতিফলন। তুমি দেখবে জনমতের প্রতিফলন মানে বুঝতে পারছো, রিফ্লেকশন মানে প্রতিফলন। জনমত কাকে বলবো? পাবলিক ওপিনিয়ন। পাবলিক যাকে বলবে যে সরকারে বসাবো, সেই সরকার দেশ পরিচালিত করবে। জনমতের প্রতিফলনের কয়েকগুলো বৈশিষ্ট্য দেখবে। সরকারের পরিবর্তন করার ক্ষমতা কিন্তু কার রয়েছে? সরকার পরিবর্তন করার ক্ষমতা কার মধ্যে রয়েছে? মানুষের। কোন মানুষের? সাধারণ মানুষের। সাধারণ মানুষ যদি চায় সরকার ভালোভাবে কাজ করছে না, সেই সরকারটাকে পরিবর্তন করে দিতে পারবে। অর্থাৎ জনমতের এতটা প্রতিফলন রয়েছে। কে দিয়েছে? আজকে কিছুদিন আগে ভোট হলো, আমাদেরকে সেই অধিকারটা কে দিয়েছে? এই অধিকারটাই দিয়েছে সংবিধান। সংবিধান যদি না থাকতো, হতে পারে কোনো রাজা এসে আমাদের উপর অ্যাটাক করতো, কিংবা আমাদের দেশ যদি স্বাধীন না থাকতো, তাহলে কোনো রাজা যদি অ্যাটাক করতো, তবে কি হতো? আগে তো সেই জিনিসটা হতো মাইট ফর রাইট, অর্থাৎ যার ক্ষমতা ছিল সেই দখল করত। কিন্তু আজকের দিনে জনমতের প্রতিফলন ঘটবে। জনমত যদি চায় যাকে ইচ্ছে তাকে ভোট দেবে, এবং ভারতের বেশিরভাগ জনমত যদি চায় যে সরকারকে চেঞ্জ করব, 5 বছর পর পর চেঞ্জ করতে পারবে। তো এটা কিন্তু বিশাল একটা বেনিফিট কার মধ্যে? একটা সংবিধান যে দেশের মধ্যে রয়েছে তার মধ্যে। নেক্সট যদি আমরা দেখতে যাই বেনিফিট, তাহলে আমরা দেখব নিরপেক্ষ বিচার ব্যবস্থা। তোমরা দেখবে যে সুপ্রিম কোর্টের কথা বলা হয়, হাইকোর্টের কথা বলা হয়। যখন একটা যে দেশে সংবিধান থাকবে, সেখানে একটা নিউট্রাল জুডিশিয়াল সিস্টেম থাকবে, যেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল সিস্টেম। স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে, নিরপেক্ষ বিচার ব্যবস্থা থাকবে, যে সাধারণ মানুষের অন্যায় অত্যাচারের কথা শুনবে এবং তাকে বিচার দেবে। অর্থাৎ তোমার উপর যদি অন্যায় হয়, অত্যাচার হয়, সেটা দেশের রাজ্যের দ্বারা কিংবা কেন্দ্র সরকারের দ্বারা যদি হয়, সেটা তুমি কোথায় যেতে পারবে? বিচার ব্যবস্থার কাছে। হতে পারে আর একটা জিনিস দেখা গেল, বিভিন্ন রাজ্যে বিহার, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের নিজেদের মধ্যে ঝামেলা লেগে গেল, তখন তারা কোথায় যাবে? সেখানে তার বিচার ব্যবস্থা কে করবে? সুপ্রিম কোর্ট। ঠিক আছে। এর পাশাপাশি যদি আমরা দেখতে যাই, তাহলে হচ্ছে গণতন্ত্রের স্বরূপ রক্ষা। গণতন্ত্র কাকে বলবো? গণতন্ত্র মানে হচ্ছে ডেমোক্রেসি, রুল বাই দ্য পিপল। জনগণের দ্বারা কি হবে? রুল করবে, ক্ষমতা প্রয়োগ করা হবে। কাদের দ্বারা? সাধারণ মানুষের দ্বারা। সাধারণ মানুষের দ্বারা পরিচালিত একটা রাষ্ট্রকেই কি বলা হয়? গণতন্ত্র। স্বরূপ রক্ষা বলতে এখানে যে দেশে সংবিধান রয়েছে, সংবিধানের যে দেশে গণতন্ত্র রয়েছে, গণতন্ত্রের ব্যাকবোন বলা হয় ইকুয়ালিটি। অর্থাৎ সর্বশ্রেণীর মানুষ যখন ইকুয়াল ভাবে ট্রিটমেন্ট হয়, সমতাভাবে ট্রিটমেন্ট হয়, সর্বশ্রেণীর মানুষ একভাবে প্রতিফলিত হয়, সেটাকেই যেমন গণতন্ত্র স্বরূপ রক্ষা এই জন্য বলা হয়। গণতন্ত্রেতে কিন্তু কি বলা হয়েছে? সর্বশ্রেণীর মানুষকে ইকুয়াল রাইটস এর কথা বলা হয়েছে। দেখো এখানে 3টা হাত রয়েছে। ঠিক আছে।
হতে পারে এটা একটা ধনী ব্যক্তির হাত, এটা হতে পারে গরিব ব্যক্তির হাত, এটা হতে পারে মধ্যবিত্ত ব্যক্তির হাত। একটা গরিব ব্যক্তির মানে হাত বলতে এখানে বোঝানো হয়েছে তার ক্ষমতার কথা। এখানে যেটা ভোট যখন হবে, ইলেকশন যখন হবে, একটা বড়লোক মানুষ একটা মাত্র ভোট দিতে পারবে, একটা গরিব মানুষও কিন্তু একটি মাত্র ভোট দিতে পারবে। একটা গরিব মানুষ সরকারের এগেনস্টে কথা বলার ক্ষমতা পাবে, একটা বড়লোক মানুষও কিন্তু সরকারের এগেনস্টে কথা বলা পাবে। সেটা কেন? সেই অধিকারটা কে দিল? এই অধিকারটা দিয়েছে কে? গণতন্ত্রের স্বরূপ রক্ষা হিসেবে, সেটা হচ্ছে কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশনের যেমন আমাদের ধারা 14, ঠিক আছে, অর্থাৎ আর্টিকেলস 14, আর্টিকেল 14 সে বলা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল। কি বলা হচ্ছে? ইকুয়ালিটি বিফোর ল। এটার মানে হচ্ছে ল হচ্ছে সবার ক্ষেত্রে ইকুয়াল। বুঝতে পারছো? আর্টিকেল 15 বলা হচ্ছে নো ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ এনি গ্রাউন্ড, অর্থাৎ কোনো রকম বৈষম্য করা যাবে না। সেটা ধর্মের নামে হতে পারে, জাতের নামে হতে পারে, লিঙ্গের নামে হতে পারে, সেটা বয়সের ক্ষেত্রে হতে পারে, যার জন্ম বিভিন্ন জায়গাতে হয়েছে তার ক্ষেত্রে হতে পারে, কোনো রকম বৈষম্য হবে না। অর্থাৎ গণতন্ত্রের স্বরূপ হিসেবে কাকে দেখা হয়? কনস্টিটিউশনকে। কারণ কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানই মানুষকে এতগুলো ক্ষমতা দিয়ে রেখেছে। এর পাশাপাশি যদি আমরা দেখতে যাই, এবার আমরা আলোচনা করব এর পাশাপাশি সংবিধানের দোষ। সংবিধানের দোষ বলতে সংবিধানের কি 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 রয়েছে? অসুবিধা রয়েছে। দোষ বলতে এখানে ডিমেরিট, অসুবিধা। বুঝতে পারলে? এবার আমরা এক এক করে সংবিধানের যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। সর্বপ্রথম যে আলোচনা যেটা তোমরা বুঝতে পারবে সেটা কি? কনস্টিটিউশনের সব থেকে বড় ডিমেরিট যদি দেখো, তার অন্যতম হচ্ছে জটিলতা। জটিলতাটা কি? সংবিধানে কিন্তু স্পেসিফাই করে দেয় যে কোন ক্ষেত্রে কোন কিছু হবে। যেমন সংবিধানে বিচার ব্যবস্থার কথা যদি বলে দিই, সংবিধানে একটা জটিলতার কি রয়েছে যে যদি কেউ কাউকে মেরে দেয়, তার জন্য বিচার জন্য কোথায় যেতে হবে? কোর্ট যেতে হবে। কোর্ট যাবে, একটা লেংদি প্রসেস রয়েছে, যার কারণে বিচার পাওয়াটা একটা জটিল ভাবে দেখা হয় যে সময় লাগতে পারে। বিচার পাবে, আমাদের সংবিধানের বিচার ব্যবস্থা খুব ভালো, কিন্তু একটা জটিলতার মধ্যে একটা থাকে যে সংবিধানে যে জিনিসগুলো মেনশন করা রয়েছে সেই হিসাবেই কি করতে হবে? পরিচালিত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সম্পূর্ণ নয়। আমাদের যদি দেখি, ভারতের কথা বলছি না, প্রত্যেকটা দেশের সাথে ভারতেরও কথা বলছি, সংবিধান কিন্তু সম্পূর্ণ নয়। কারণ সংবিধান যখন লিখিত হয় সেই টাইমের পার্সপেক্টিভে লেখা হয়, কিন্তু আজ থেকে 40 বছর আগে কিংবা আজ থেকে 200 বছর আগে যদি একটা সংবিধান রিটার্ন করা হয়, আজকের পার্সপেক্টিভে কি সেটা সেম ভাবে দেখা হয়? মোটেই নয়। যার কারণে সংবিধান কি হয়? তার একটা অসুবিধা হচ্ছে সম্পূর্ণ নয়, অর্থাৎ কমপ্লিট নয়, ইনকমপ্লিট। নেক্সট যেটা আমরা দেখব, সংবিধানকে বলা হয় সংকীর্ণতার মধ্যে থাকে, অর্থাৎ সংবিধানে একটা লিমিটের কথা বলা হয়। সংবিধানকে যেটা কনস্টিটিউশনাল গভর্নমেন্টকে একটা লিমিটেড গভর্নমেন্ট বলা হয়। অর্থাৎ একটা গভর্নমেন্ট সে একটা লিমিটের মধ্যে থাকবে, সে একটা লিমিটেশনের মধ্যে থাকবে, সে নিজের মতো ইচ্ছা মতো কি করতে পারবে না? সে কাজ করতে পারবে না। অর্থাৎ তার কাছে একটা বাউন্ডারি থাকবে। যার কারণে কনস্টিটিউশনালের একটা অন্যতম ডিমেরিট হচ্ছে কি? সংকীর্ণতা। সংকীর্ণতাটাকে আমরা কি বলবো? ন্যারো সেন্স। ঠিক আছে। নেক্সট যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব এটা একটা খুব সাধারণ এবং আমাদের সমাজেও যে জিনিসটা দেখতে পাও সেটা হচ্ছে বিচার বিভাগের প্রাধান্য। এখানে কি হয়? বিচার বিভাগ অর্থাৎ সংবিধানে যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট বিচার ব্যবস্থার কথা, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি সিস্টেমের কথা বলা হয়েছে, সেখানে কি হয়? যদি কোনো ল গভর্নমেন্ট বানালো, সেই লটাকে যদি বিচার ব্যবস্থায় বলে দেয় যে এটা ইনভ্যালিড, তবে কিন্তু সেই লটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায়। অর্থাৎ এখানে বিচার ব্যবস্থার একটা বিশাল ইম্পর্টেন্স দেওয়া রয়েছে। এর পাশাপাশি যদি আমরা দেখি আর একটা অসুবিধার কথা, সেটা হচ্ছে গণবিক্ষোভের একটা সম্ভাবনা। দেখো, গণবিক্ষোভের কেন সম্ভাবনা?
আমাদের সংবিধানে কিন্তু প্রচুর পাওয়ার দিয়েছে। যেমন আর্টিকেলস 19 কথা বলা হয়েছে ক্লোজ অনে, সেখানে বলা হয়েছে রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের কথা। সেক্ষেত্রে সাধারণ মানুষ কি করতে পারে, যে কোনো সমস্যার সম্মুখীন হলে সে তার কি করতে পারে, বিক্ষোভ দেখাতে পারে, সে প্রোটেস্ট করতে পারে। সেই ক্ষমতা প্রয়োগ করে মানুষ যে কোনো সময়ে দেশের যে কোনো প্রান্তে যদি তাদের ক্ষেত্রে কি হয়, অন্যায় হয় কিংবা নিজের তাদের পলিটিক্যাল ইন্টারেস্টের কথা ভেবে গণবিক্ষোভ দেখাতে পারে, সেটা কিন্তু একটা ডিমেরিট, যেটা সেটা ভ্যালুলেসও হতে পারে। বিভিন্ন মানুষ দেখলো যে এটা আমাদের নিজের স্বার্থের ক্ষেত্রে তারা ব্যক্তিগতভাবে এই গণবিক্ষোভের সম্ভাবনা গড়ে তোলে, কিসের, কনস্টিটিউশনাল রাইটের কথা মাথায় রেখে। ঠিক আছে, নেক্সট এবং সর্বশেষ যদি আমরা দেখতে যাই, বৈষম্যমূলক সমাজে লিখিত সংবিধান অর্থহীন। এখানে তোমাদের মধ্যে একটা বিশাল একটা সংবিধানে যদি আমরা দেখি যে এটা কিন্তু একটা বিশাল একটা প্রবলেম আমাদের সমাজে, যে সমাজের মধ্যে লিঙ্গের নামে, যে সমাজের মধ্যে ধর্মের নামে, যে সমাজের মধ্যে জাতির নামে, যে সমাজের মধ্যে বড়লোক ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য বিস্তার করে, সেখানে কিন্তু সংবিধানের অর্থহীন হিসেবে তুলে ধরা হয়। আমাদের সমাজে সংবিধানে লেখা রয়েছে রাইট টু ইকুয়ালিটির কথা, সংবিধানে লেখা রয়েছে যে আমাদের দেশের ভাই ভাই হিসেবে থাকবে, গরিব বড় লোক ধনী গরিব সবাই একসাথে থাকবে, বিভিন্ন ধর্ম নিজেদের মধ্যে মেনে চলবে। তা সত্ত্বেও সমাজে যদি এই বৈষম্যমূলক থাকে, সমাজে যদি সাধারণ মানুষ যদি মেনে না চলে, তবে কিন্তু সংবিধান একটা অর্থহীন হয়ে পড়ে। আমরা মাঝে মধ্যে সিনেমাতে দেখতে পাই কিংবা রিয়ালিটিতে খবরের কাগজে দেখতে পাই যে বিভিন্ন জায়গায় ধর্মের নামে সেখানে দাঙ্গা হয়ে গেছে, বিভিন্ন জায়গায় জাতের নামে বিভিন্ন লড়াই হয়ে গেছে, আমরা দেখতে পাই যে নারীর ওপর অত্যাচার হয়ে গেছে, কিংবা অনেক জায়গায় দেখি বড় লোক অর্থাৎ ধনী ব্যক্তিরা গরিবের ওপর অত্যাচার চলছে। তো সেক্ষেত্রে বলা যায় যে এটা কিন্তু বিশাল একটা অসুবিধা, যেখানে সংবিধানে লিখে থাকে এবং লিখিত সংবিধান থাকা সত্ত্বেও বিভিন্ন সমাজে ডিসক্রিমিনেশন দেখতে পাই। এটাতেই বোঝানো যাচ্ছে যে এটা একটা বিশাল ডিমেরিট সংবিধানে, যে সংবিধান লেখা সত্ত্বেও সমাজে যদি বৈষম্য দেখা যায়, এটা কিন্তু সংবিধানের বিশাল বড় একটা ডেমেরিট। এর মাধ্যমেই আমরা আজকের আলোচনা কমপ্লিট করছি। এখানে যদি আমরা দেখি যে এই আলোচনার মাধ্যমে তোমাদের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা আলোচনা করবে। এর পাশাপাশি তোমাদের দুটো কোশ্চেন দিচ্ছি, তোমার দুটো কোশ্চেন খুব সহজ কোশ্চেন, যেটা তোমরা কমেন্ট সেকশনে লিখবে। তো প্রথম একটা কোশ্চেন, লিখিত সংবিধান কোন কোন দেশে পাওয়া যায়, 4টা দেশের নাম লিখবে। দ্বিতীয়ত আরেকটা তোমাদের কোশ্চেন থাকছে যে সরল কনস্টিটিউশন অর্থাৎ সিম্পল কনস্টিটিউশন যুক্ত 3টি দেশের নাম লিখবে। প্রথম কোশ্চেন কি, লিখিত সংবিধান রয়েছে এমন 4টা দেশের নাম লিখবে, সেটা কমেন্ট সেকশনে তোমরা জানাবে। দ্বিতীয়ত সরল কনস্টিটিউশন অর্থাৎ সিম্পল কনস্টিটিউশন রয়েছে এমন তোমরা 3টে দেশের নাম লিখবে। এটা কিন্তু তোমাদের কমেন্ট সেকশনে আমরা এক্সপেক্ট করব। এর পাশাপাশি তোমাদের জন্য কি কি আরো নোটস লাগবে কিংবা তোমাদের মধ্যে কি কি আরো জানার প্রয়োজন, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। এর পাশাপাশি তোমাদের আবার বলছি, তোমাদের এই যে ভিডিও, সমস্ত অডিও ভিডিও এবং নোট ম্যাটেরিয়ালস, স্টাডি ম্যাটেরিয়ালস, তার সাথে সাথে তোমরা আবার অডিও পাবে এবং সেখানে প্র্যাকটিস সেটও পাবে। সেগুলো প্রত্যেকটা কোথায় পাবে, আমাদের এলিট অ্যাপে। এলিট অ্যাপে যাও, তোমরা ডিসক্রিপশনে এলিট অ্যাপ পাবে, সেটা ইনস্টল করো। ইনস্টল করে তারপরে সেই এই যে ভিডিওর সাথে সাথে অডিও স্টাডি ম্যাটেরিয়াল খুব সহজে উপলব্ধি রয়েছে, সেটা এনজয় করো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।